স্বাধীন ভারত। আমাদের ভারতবর্ষ কখন কিভাবে স্বাধীন হয় তা আমরা সকলেই জানি, কিন্তু ভারত পরাধীন হয়েছিল কিভাবে তা হয়তো আমরা অনেকেই জানি না। 200 বছরেরও বেশি সময় ধরে ইংরেজরা রাজত্ব করেছিল আমাদের ভারতে। ইংরেজদের অমানবিক অত্যাচারে বহু ভারতীয় তাদের প্রাণ হারিয়েছে, কিন্তু সবসময় এমনটা ছিল না। ইংরেজরা ভারতে আসার আগে ভারতে মুঘলদের রাজত্ব ছিল, আর ভারতে একদিকে যেমন মুঘলদের রাজত্ব ছিল, ঠিক সেই রকমই অন্যদিকে ভীষণ শক্তিশালী মারাঠারাও ছিল। আর এই অবস্থায় ভারতে রাজত্ব করা ইংরেজদের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। তাহলে কিভাবে মারাঠা ও মুঘলরা থাকা সত্ত্বেও ইংরেজরা ভারতে রাজত্ব শুরু করেছিল, আর কিভাবেই বা মুঘল ও মারাঠাদের এত শক্তিশালী সাম্রাজ্য ধ্বংস করেছিল ইংরেজরা? আজকের এই ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব। ইতিহাস অনুযায়ী পূর্বে ভারত এতটাই সম্পন্ন ছিল যে পুরো পৃথিবীর 1/4 শুধুমাত্র ভারতেই উৎপাদন হতো। এই কারণে ভারতকে সেই সময় সোনার পাখি বলা হতো, আর পুরো পৃথিবীর নজর এই সোনার পাখির ওপরেই ছিল। সেই সময় ভারতে দিল্লির সম্রাট আকবরের রাজত্ব ছিল, আর এই রকমটা শোনা যায় যে সম্রাট আকবর তার সময় সব থেকে বড়লোক বাদশা ছিল। সেই সময় এক ব্রিটিশ নাবিক সমুদ্রে যাত্রার সময় ভারতের এই বিপুল সম্পত্তি সম্পর্কে জানতে পারে, আর ব্রিটিশ গভর্নমেন্ট অবধি এই খবর খুব দ্রুত পৌঁছে যায়। 1600 শতকে 200 জন ইংরেজ ব্যবসায়ী ভারতে একটা কোম্পানি তৈরি করে, যার নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কোম্পানির সদস্যরা যখন তাদের রাজনীতি এবং কূটনীতি মহারানী এলিজাবেথকে জানায়, তখন তিনিও ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সাপোর্ট করেন। এদিকে ইতিমধ্যেই বাদশাহ আকবরের মৃত্যু ঘটে এবং সেই জায়গায় পরবর্তী বাদশাহ হয় আকবরের ছেলে জাহাঙ্গীর। একদিকে যখন জাহাঙ্গীর রাজত্ব করছে, তখন অন্যদিকে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স গুজরাতের সুরাতে কিছু ব্যবসায়িক জাহাজ নিয়ে প্রবেশ করে। আর এই উইলিয়াম হকিন্সের আগমনে ভারতকে এমন দিন দেখতে হয়েছিল যা শুনলে আপনারা অবাক হবেন। ইংরেজরা ভারতে আসা মাত্রই ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘোষণা করে দেয়, আর এই প্রস্তাবের সাথে বেশ কিছু মূল্যবান উপহার নিয়ে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স তার বেশ কিছু সাথীদের নিয়ে জাহাঙ্গীরের দরবারে উপস্থিত হন। কিন্তু বাদশাহ জাহাঙ্গীর এই প্রস্তাব অস্বীকার করেন। এদিকে ইংরেজরাও হেরে যাওয়ার নয়, তারা এই প্রস্তাবের সাথে আরও নতুন নতুন প্রফিটেবল ডিলস যোগ করে জাহাঙ্গীরের কাছে যেতে থাকলো। আর কিছু সময় পরে জাহাঙ্গীর এদের প্রস্তাব স্বীকার করে নেয় এবং ব্যবসা করার অনুমতি দিয়ে দেয়। ইংরেজরা এই অনুমতি পাওয়া মাত্রই পাটনা, সুরাত, মুম্বাই আর চেন্নাইতে নিজেদের ফ্যাক্টরি তৈরি করে ব্যবসা শুরু করে দেয়। শুরুতে এই কোম্পানি এখানকার মানুষদের রোজগার করার সুযোগ করে দেয়, যার কারণে ভারতীয়রা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা প্রভাবিত হয় এবং বেশ কিছু ইন্ডিয়ান ফ্যাক্টরি এই কোম্পানির সাথে যুক্ত হয়। কিন্তু এটা বেশি দিন চলেনি। পুরো ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা বেড়েই চলছিল, আর এই বেড়ে চলা ব্যবসার কারণে ইংরেজদের মনে এত বেশি লোভ জন্মায় যে তারা ভারতে রাজত্ব করার পরিকল্পনা করে ফেলে। এবং এই উদ্দেশ্য নিয়ে 1686 সালে ইংরেজরা মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয়, আর ঔরঙ্গজেবের সাথে হওয়া এই যুদ্ধে ইংরেজরা হেরে যায়। যুদ্ধে হেরে যাওয়ার পরে ইংরেজরা ঔরঙ্গজেবের কাছে ক্ষমা চেয়ে নিয়ে কথা দেয় যে তারা এই ভুল আর কখনো করবে না। আর এইবারের মতো ঔরঙ্গজেবও ইংরেজদের ক্ষমা করে দেয়, আর এই ক্ষমা করে দেওয়াই মুঘলদের সব থেকে বড় ভুল ছিল। এই যুদ্ধ থেকে ইংরেজরা একটা জিনিস তো বুঝেই গেছিল যে যুদ্ধ করে মুঘলদের হারানো সম্ভব নয়, আর সেই কারণে ইংরেজরা কূটনীতির পথ বেছে নেয়, যার নাম ছিল ডিভাইড অ্যান্ড রুল। অর্থাৎ এদের নিজেদের মধ্যেই যুদ্ধ বাঁধিয়ে মেরে ফেলো এবং তারপরে রাজত্ব করো। 1707 ঔরঙ্গজেবের মৃত্যুর পর অনেকেই মুঘল সাম্রাজ্য পাওয়ার জন্য নিজেদের মধ্যে লড়াই শুরু করে, আর এই যুদ্ধের কারণে এমন সময় আসে যে কিছু অযোগ্য কমজোর শাসক মুঘল বাদশাহ হয়, যারা মুঘল সাম্রাজ্যকে ঠিকভাবে চালাতেই পারেনি। এই মুঘল বাদশাহ রোজ নতুন নতুন নিয়ম বানাতো এবং সেটা বদলাতো, আর এই ধরনের বোকামির জন্য ইংরেজরা সুযোগ পেয়ে গেছিল তাদের চাল চালার। 1717-তে মুঘল বাদশাহ ইংরেজদের অফার করে যে তারা বছরে একবার নির্ধারিত মূল্য দিয়ে দিলে সারা বছর কোনো কর না দিয়ে ব্যবসা করতে পারবে। আর এই সময় ফার্সি রাজা সুযোগ বুঝে ভারতের ওপর আক্রমণ করে দেয়। এই আচমকা আক্রমণে মুঘল বাদশাহ কিছু বুঝতে পারার আগেই ফার্সি সৈন্য দিল্লি অবধি পৌঁছে যায় এবং দিল্লিকে প্রায় দখল করেই নিয়েছিল। কিন্তু মুঘল বাদশাহ প্রচুর ধন সম্পদ দিয়ে দিল্লিকে রক্ষা করে এবং এত বড় লুটের পরে মুঘল সাম্রাজ্য পুরোপুরি কমজোর হয়ে পড়ে। এই সময় মুঘলরা ইংরেজদের পরিকল্পনা কিছু কিছু বুঝতে পারলেও অনেক দেরি হয়ে গেছিল। ইংরেজরা ভারত দখলের জন্য বিভিন্ন কৌশল করে যাচ্ছিল, যেমন প্রথমে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে রাজত্ব থেকে সরানোর জন্য যুদ্ধ শুরু করে। পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে হারানোর পরে ইংরেজরা সিরাজউদ্দৌলার সেনাপতিকে নিজেদের দলে নিয়ে নেয় এবং বাংলার নবাব বানিয়ে দেয়,
যত সময় যেতে থাকে ততই ভারতে ইংরেজদের শক্তি বৃদ্ধি পেতে থাকে। 1764-তে বক্সারের যুদ্ধে বাংলার নবাব, আওয়াধের নবাব এবং মোগল নবাব এই তিনজনকেই ইংরেজরা হারিয়ে দেয়। এছাড়াও নিজাম ও মারাঠাদের মধ্যেও যুদ্ধ বাঁধিয়ে দেয় ইংরেজরা এবং সেই জায়গাও দখল করে নেয়। ইংরেজরা তাদের এই কূটনীতির সাহায্যে 1800 শতকের দিকে ভারতের অধিকাংশ জায়গায় দখল করে নেয়। এই অবস্থায় ইংরেজরা ভারতীয়দের থেকে অত্যাধিক পরিমাণে কর আদায় করতে শুরু করে, আর এইভাবে ইংরেজরা ভারতের প্রচুর ধন সম্পদ লুট করে। ইংরেজদের পুরো ভারতে রাজত্ব করার জন্য কিছু ভারতীয়কেও নিজেদের দলে নিতে হতো, আর তাই এখানকার বড় বড় জমিদারদের নিজেদের দলে টানে ইংরেজরা, যার থেকে ইংরেজরা ভবিষ্যতে লাভ ওঠাতে পারবে। আর দেশের এই বড় বড় জমিদাররা ইংরেজদের সাথে যুক্ত হওয়ার কারণে ইংরেজদের কাছে পুরোপুরি ভারত দখল করা অনেক সহজ হয়ে যায়। ভারত দখল করা মাত্রই মুঘল সাম্রাজ্যের শেষ বাদশাহ বাহাদুর শাহ জাফরকে বন্দি বানিয়ে নেয় ইংরেজরা এবং তার পরিবারের সকলকে মেরে ফেলা হয়, এবং এরপরে পুরো ভারতকে নিজেদের দাস বানিয়ে নেয় ইংরেজরা। আর এটাই ছিল সেই ইতিহাস যার কারণে ভারত 200 বছরেরও বেশি সময় ধরে ইংরেজদের দাসত্ব মেনে চলেছে। কিন্তু আমরা সত্যিই ভাগ্যবান যে আমরা এমন এক দেশে জন্মেছি যে দেশে ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং এনাদের মতন বীর সাহসী মানুষ জন্মেছিলেন, যার কারণে আজকে আমরা স্বাধীন ভারত দেখতে পাচ্ছি। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চাইলে শেয়ারও করতে পারেন আপনার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।